হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নীলাম্বরের রোদ্দুরের হাতছানি। লিখনিতে বেলা শেখ, পর্ব সংখ্যা 2। সরোজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছেলেমেয়েরা সারি সারি বেঁধে দাঁড়িয়ে, সকলের পরনে একই উর্দি। ছেলেরা সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায়, আর মেয়েরা গাঢ় নীল রাঙা কামিজ, সালোয়ার, স্কার্ট, বেল সব অবশ্য সাদা। তাদের সম্মুখে দাঁড়িয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। জাতীয় পতাকার পাশে প্রধান শিক্ষক দাঁড়িয়ে। অদর নড়ছে মৃদু মন্দন। শুধু তার নয়, সকলেরই জাতীয় সঙ্গীত গেয়ে যাচ্ছে সমন্বয়ে। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। সবার মুখে একই ভঙ্গিতে নড়ে চড়ে, তবে শাড়ির পিছন থেকে সুর ভেসে আসে খুবই ক্ষীণ। তাদের মনোযোগ জাতীয় সঙ্গীতের চরণের মোটেই নেই। স্যারের কাছে প্যাদানি না জোটে সেই অভিপ্রায় মুখ নাড়ায় শুধু। সুযোগ পেলে আগে পেছনে পাশের সহপাঠীদের সাথে দুদণ্ড গালগল্প করতে ভুলে না। এই দুকে মেয়েরা অবশ্য এগিয়ে আছে। ষষ্ঠ সপ্তম শ্রেণী মেয়েরা খুব একটা সুযোগ না পেলেও অষ্টম থেকে দশম শ্রেণী মেয়েরা অধিকাংশই সারাদিনের গল্প যেন এই পিরিয়ডের সেরে নেয়। পিটি স্যার ব্যাট হাতে এসে টু মেরেও ধরতে পারে না কে কথা বলল। অধিকাংশই যে বোরকায় মোড়ে। মেয়েদের শাড়ির একেবারেই শেষ প্রান্তে দশম শ্রেণীর মেয়েরা দাঁড়িয়ে। সুরেলা সবার শেষে দাঁড়িয়ে ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর করছে। কোন ছেলে কার সাথে তাকিয়ে আছে কতবার ভেটকি দিল, কত মেয়ে সেটা দেখে মুচকি হাসলো, আর চোখে কথাগুলো বলল কোন জুটি। সুরেলা পেছনে দাঁড়িয়ে সবাই খেয়াল করেছে, আর সম্মুখে দাঁড়িয়ে থাকা বান্ধবীকে জানাচ্ছে, এই মারু, দেখ আমাদের ক্লাসের জসিম 7-এ পড়া বুসরার দিকে হা কইরা তাকায় আছে। বুসরা অবশ্য পাত্তা দিচ্ছে না। সম্মুখে দণ্ডায়মান বান্ধবী মারিয়া পেছন থেকে হেলে ফিসফিস করে বলে, বুসরার সাথে 9-এ পড়া ফাহিমের লটর পটর আছে। দেখস নাই 7-এর ক্লাসে খুইয়া দিয়া বড় বড় করে লিখেছে B+F। ইস, কেউ একটু আমার নামটা লিখল না, দুঃখ বান্ধবী। মারিয়া নামক বান্ধবী মাথা হালকা কাত করে পেছনে দণ্ডায়মান সুরেলাকে দেখে ভেংচি কাটল। নাটক বাদ দে সুর, তুই যে তলে তলে বড় মাছ ধরার ফন্দি করছিস সেটা কি আমি বুঝি না ভাবছিস? বইয়ের পাতায় পাতায় এন, বইয়ের মলাটের ভেতরে বাজ। স্যারের আগমনে থেমে যায় মারিয়া। কালা বেল্ট গোছের স্যার বেত দেখিয়া হুমকি দিয়ে যায়। সুরেলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই আশ্চর্যের বিষয় ব্যক্তিগত বিষয় কেন বান্ধবীকে রাগ গালাতে হবে? নাকি এটা তাদের বান্ধবীগত অধিকার? স্যার চলে গেলে মারিয়া ইশারায় ছেলেদের দেখিয়ে বলে, দেখ ভাই, সবাই রূপসার দিকে কেমনে তাকায় আছে, মনে হয় চোখ দিয়েই ছেঁড়া খাইতাছে। সব কয়টা লুচ্চার দল। বারে, সুন্দর জিনিস দেখবো না তোর আমার কি তাকায়? আমরা যে কাইল্লানি হেতক আকাশের চাঁদ। হাসতে হাসতে বলে সুরলো। পরপর ভেংচি কেটে বলে, মেয়েটারও বলিহারি, বোরকা পরতে গা চুলকায়, সবাই দেখানোর জন্য কত সুন্দর। মারিয়া ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টি বান্ধবীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। জলে তাই না বান্ধবী? সুরেলা তার বাহুতে ঠাস করে একটা লাগিয়ে পা বাড়ায়। পিটি পিরিয়ড শেষ হয়েছে। সবাই ক্লাস কক্ষে উদ্দেশ্যে ছুটছে। ছেলে মেয়ের প্রতি ভবন আলাদা, তাই জোট ঝামেলা নেই। মারিয়া এসে বান্ধবীর বাহু জড়িয়ে গুনগুন করে হাঁটা দেয়। তাদের শ্রেণী কক্ষে দোতলায় একবারেই কিনারায়। তারা বারান্দায় উঠতেই কারো ডাকে থেমে যায় দুই বান্ধবী। পেছনে ফিরে রূপসাকে দেখতেই সুরেলার চোখ মুখে বিরক্তি ভর জমায়। মেয়েটাকে দেখলেই তার গা জ্বালা করে। রূপসা এগিয়ে এসে বলে, 2 দিন হলো তোমাকে খুঁজছি সুরাপা, স্কুলে আসোনি কেন 2 দিন? মেয়ালি সমস্যা, কেন খুঁজছিলে? হাঁটতে হাঁটতে কথা বলি, ক্লাস শুরু হয়ে যাবে যে। রূপসা কথায় মারিয়াও সুরালুর
হাত ধরে উপরে ওঠে। রূপসা তাদের পেছন পেছন হাঁটছে। অষ্টম শ্রেণী কক্ষে দাঁড়িয়ে যায় সবাই। রূপসা নিজ শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথম বেঞ্চে রাখা গোলাপি রঙের ব্যাগটা খুলে কিছু একটা নিয়ে আসে হাতের মুঠোয়। সুরেলার দিকে বাড়িয়ে বলে, এই নাও তোমার নূপুর, সেদিন রিজ ভাইয়ের ঘরে ফেলে এসেছিলে তাই না? খুঁজেছিলে নিশ্চয়ই, ভাইয়া পেয়ে আমার কাছে পাঠিয়ে দিল। সুরেলার বিস্ময়কর চাহনি নূপুর জোড়া নিবদ্ধ। কত বড় ধড়িবাজ লোক ভাবা যায়। সে এখন মানা করবে কিভাবে? সে কি বলবে নূপুর জোড়া তার নয়? সুরেলা বলতে নিবে কথাটা। রূপসা সুরেলার হাতে নূপুর জোড়া ধরিয়ে দিয়ে শ্রেণীকক্ষে ঢুকে যায়। স্যার এসেছে যে। সুরেলা ঘাড় ঘুরিয়ে দেখে তাদের স্যারও আসছে। মারিয়া টেনে নিয়ে যায় সুরেলাকে। সুরেলা নূপুর জোড়া মুঠোয় ভরে শ্রেণীকক্ষে যায়। স্যারটা রাগী হওয়ায় পুরো ক্লাস দুই বান্ধবী কথা বলার সুযোগ পায়নি। তবে খাতার পাতা ছিঁড়ে সেথায় টুকিটাকি কথা বলে নেয়। কিন্তু হায়, এত বড় রস মেশালো বিষয় এভাবে মন ভরে। প্রথম ক্লাস হওয়ায় তরুণ এক দুয়ের বানাও দিতে পারছে না। ঘণ্টা বাজার সাথে সাথেই দুই বান্ধবী আকাশে ঈদের দেখতে পেল। স্যার বেরোতেই তারাও বগল বাঁধা করে বের হয়ে ছোটে ওয়াশরুমের উদ্দেশ্যে। স্কুল জীবনে যেটা সে এক অনবদ্য আড্ডাখানা। কত গাথা রচিত হয় সেই দেওয়ালে। বাঁশঝাড়ের ভিতরে রাস্তায় এক ধারে একটি টিনের তৈরি ছোট্ট পরিসরে গ্যারেজ। রাস্তার ওপাশে বাস স্টেশনের চাহনি ও সাইনবোর্ড ঝুলে বিদায় গ্যারেজ টুকটাক ভালোই রুজি রোজগার করতে পারে। পাশেই এক চায়ের দোকান। চাওয়ালাও সুবিধা হয়েছে, বেচা কেনা মন্দ নয়। গ্যারেজ থেকেই মাইল খানেক গেলেই বাজারের দেখা মিলে। গ্রামবাসীর জন্য বাজারটা বেশ দূরে হওয়ায় অনেক কৃষক গ্যারেজে আশেপাশেই কখনো কখনো কাঁচা বাজার বেচা কেনা করে। সিনান সালেহ গ্যারেজে বসে মাছি দাঁড়ায়। বল্টু তার সঙ্গী। আজ এখন পর্যন্ত ভনি হলো না, একটা কাস্টমারেরও দেখা নেই। তাই তাদের চিন্তা শেষ নেই। সিনানের মুখটা একটু ভার, ঝুলিতে একটা পয়সাও পড়ল না, অথচ অভাবের সংসারে অকাল ফুরায় না। টাকা পেলেই বাড়িতে উনুনের আগুন জ্বলবে। হাতে যা আছে কানাকড়ি জমিয়েছিল বাবা সকালবেলা দরকার বলে নিয়ে ফুরায়। সিনান সালেহ বুঝতে পারে না বাবা কেন সংসারের প্রতি উদাসীন ভাব। যখন মন চাইবে ব্যাগ ভর্তি বাজার সদাই আনবে, চালের বস্তা আনবে, তার পকেটে টাকা গুজে দিবে, তো মায়ের কাছে ঘুচিত রাখবে। আবার কখনো মাস পেরেলেও সংসারের জন্য কানাকড়ি খরচ করবে না। কিন্তু কিছু বলবে টাকা পয়সা নেই, তাকেই যেন দেওয়া হয়। সারাটা দিন কখনো কখনো রাতও ওই চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গদের সাথে ঘুরে ফিরবে। নেশা পানি খায় হয়তোবা। ভাবতেই তার মেজাজ খিটখিটে হয়ে যায়। বড় টায়ারের উপর বসে শফিককে ঝিমোতে দেখে খ্যাক করে ওঠে। শালা, রাত ভরা কোণে কুকাম করবার গেছিলি, এখন জিমাইতেছোস? যা গ্যারেজের সামনে ঝাড় দে, পাতা পড়ে জঙ্গল হইয়া রইছে। 12 কি 13 বছরের কিশোর, ছেলের নাম সফি। অসন্তোষ মুখে নারকেল গাছের শলা দিয়ে বানানো ঝাড়া দিয়ে পুরো গ্যারেজ ঝাড় দিয়ে নেয়। ঝাঁটাটা এক কোণায় রেখে আবারও নিজ জায়গায় বসে ঝিমোয়। তবে হর্নের তীব্র আওয়াজে হড়হড় করে ওঠে। সিনানও টুল থেকে উঠে আসে। জিপ থেকে নেমে আসে নরিচ মাহবুব। সিনান তার আপাদ মস্তক দেখে নেয়। ইন করা শার্ট, সাদা, সাথে জিন্স প্যান্ট, সাদা ক্যাটস পরে, চোখে কালো চশমা লাগিয়ে। এত ভাব এদের আসে কোথা থেকে? সিনান ভেবে পায় না। কাছে যেতেই সিনানের নাক ছিটকায় তোলে। সুগন্ধির গন্ধে তার বেজায় মেজাজ খারাপ হয়। শালা, মানুষের গন্ধ কুত্তার থেকেও জঘন্য, অথচ সেন্ট লাগিয়ে ঘোরে। রিজ ভাই, কোনো দরকার? আসেন, বসেন। না, বসবো না। গাড়িটা স্টার্ট নিতে বেশ সময় নিচ্ছে, ধাক্কাতে হচ্ছে। একটু দেখে দে তো। আর সাফি, যা চা নিয়ে আয়। কাপটা ভালোভাবে ধুয়ে তবেই দিবি, বলবি কুদ্দুস চাচারে। নরিচ মাহবুব যেন হুকুমের তালিম করল। সাফি যে
আচ্ছা বলে চায়ের থাপড়িতে চলে যায়। সিনানের মোটেই ভালো লাগে না সব জায়গায় এরকম আধিপত্য দেখানো। ক্ষমতা আছে দেখেই সব জায়গায় যেটা বিস্তার করে বেড়াবে। ক্ষমতা কি তার নেই? সে তো সাধারণ ভেসেই ঘুরে বেড়ায়। সে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট করতে করতে নরিচকে উদ্দেশ্য করে বলে, রোশন কি বলেছিল আমার কথা? আসলে আমি একটা সংস্থা খুলতে চাইছি, গ্রামের সকল যুবকদের নিয়ে, অনেকটা স্বেচ্ছাসেবক দলের মতো। নরিচ চোখে কালো সানগ্লাস খুলে শার্টের সাথে ঝুলিয়ে সিনানের দিকে তাকায়। গম্ভীর গমগমে আওয়াজে প্রত্যুকার বলল কাল রাতে, খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু এখানে আমি কি করতে পারি? উদ্যোক্তা তুই, তাই তোকেই মাঠে নামতে হবে। এলাকার যুবকদের নিয়ে একটা গোল বৈঠক বসে সবাই এক হতে হবে, ঐক্যতানে হাঁটতে হবে। তারপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বীদের সাথে আলোচনা করে ব্যাপারটাকে বিস্তার করতে হবে। আর আমার সাপোর্ট সব সময় পাবি, সিনান। সিনানের চোখে মুখে উজ্জ্বল হয়। আশা করে রিজ ভাই তার প্রস্তাবে সাড়া দিবে, চলার রাস্তা দেখিয়ে দিবে। সে বন্ধুদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলেও কোনো সুরাহা পায়নি। কি করবে না করবে সব আউলিয়ে যাচ্ছিল কেমন যেন। নওরিজ মাহবুবের কথায় যেন সে ধরতে পারল তাকে কি করতে হবে। নওরিজ ভ্রুকুচকে চায় তার দিকে, সম্মুখে তুড়ি বাজিয়ে বলে, দান গড়ায় না গিয়ে মাটিতে নাম। সংস্থা পরিচালনা করবি কোথায়? জায়গা ঠিক করেছিস? সিনান যেন ভাবনায় পড়ে। এ কথা তো আর তার মাথায় আসেনি। সে টের চিন্তায় পড়ে। জায়গা কোথায় পাবে? তার তো বাড়ির ভিটে আর গ্যারেজের জায়গাটুকু ছাড়া কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। সে আমতা আমতা করে বলে, আপনি এলাকার চেয়ারম্যানের পোলা, ভবিষ্যতের চেয়ারম্যান, আপনাকেই তো ব্যবস্থা করে দিতে হবে রিজ ভাই। নরিচ ছোট ছোট করে চায়। সোফি ততক্ষণে চায়ের কাপ নিয়ে হাজির। হাতে আনেনি, ট্রেতে করে এনেছে। হাতে আনলে অবশ্য নরিচ মাহবুব ছুঁয়েও দেখত না, খুবই খুঁতখুঁতে স্বভাবে কি না। সে চায়ের কাপ হাতে নিয়ে চায়ের দোকানের দিকে তাকায়। অনেকেই বসে চা গিলছে চুমুকে চুমুকে। নিশ্চয়ই এই কাপ অনেকে চা খেয়েছে, তার খাওয়ার ইচ্ছে মরে গেল। সে সফির হাতে চা ধরিয়ে বলে, তুই গিল, আমার দ্বারা হবে না এই চা গেলা। বলেই টিস্যু বের করে হাত মুছে নিল। সফি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে মুখ ঘুরিয়ে ভেংচি কাটল। আসছে নবাবের বংশভূত ব্রিটিশ হাইকমিশনার। অন্য কেউ হলে সিনান এক ধমক দিয়ে এই চা চুঙ্গা দিয়ে গলায় ঢালতো, তবে নরিচ দেখে কিছু বলল না। মানুষ বড়ই স্বার্থসন্নিত কিনা। সে গাড়ি ঠিক করে এসে ময়লা গামছায় হাতের কালি মুছতে মুছতে বলে, কি বলবেন না রিজ ভাই? নরিচ পকেটে হাত পুরে সিনা টান টান করে দাঁড়িয়ে বলে, এতে আমার কি লাভ? সিনান মুখের অদল পরিবর্তন হয়। রাজনীতি জড়িত লোকেরা লাভ ছাড়া একদম এগোয় না। সে পল্টুর হাত থেকে চায়ের কাপ টেনে নিয়ে ঠোঁটে চুমুক দিয়ে বলে, সবেতেই লাভ খুঁজলে হয় রিজ ভাই? আর তাছাড়াও আপনি কি আমাকে হালকাভাবে নেন নাকি? এই সিনান সালেহর হাতের মুঠো খুব বড় না হলেও ছোটও নয়, সময় আসলে দেখতে পারবেন। নরিচ পা বাড়ায় গাড়ির উদ্দেশ্যে। ঘাড়ে হাত রেখে এগিয়ে এদিক ওদিক বাঁকিয়ে বলে, লাভ ছাড়া নওরিজ মাহবুব কিছুই করে না বুঝলি। সময় আসলে আমার লাভটুকু আমি চুমু দিয়ে উঠিয়ে নিব। সিনান ভ্রুকুচকে যায়। নরিচ জিপে উঠে গাড়ি টান দিবে। গাড়ির ভিউ মিররের কারো ছোট্ট প্রতিবিম্ব দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চায়। পরিপাটি চুলগুলো কপালে আছড়ে পড়ে। অদরের কোণে বেঁকে যায় ক্ষীয় হাসি। অনাকাঙ্ক্ষিত দর্শন মন্দ নয়। সরেলা মাথা নিচু করে ভাইয়ের গ্যারেজে ঢুকে যায়। বড় সড়ো একটা ভেংচি কাটতে ভোলেনি, তবে নেকাবের আড়ালে তা দেখেনি। সিনান অসময়ে বোনকে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করে, এখানে কি চাই?
বলছি না স্কুলে বাড়ির রাস্তা ছাড়া এদিক সেদিক তাকালে ঘাড় ধইরা মাইট বাইট পাঠাই দিমু। ধমকে সুরেলা মুচকি হাসলো। ভাইয়ের পাশে দাঁড়িয়ে মিনমিন সুরে বলে, যেন ভাই ব্যতীত অন্য কেউ শুনতে না পারে, একটু দরকার আছিল সিন ভাই। এখন কুদ্দুস চাচার দোকান থেকে আগে চা পাউরুটি আনো, খিদা লাগছে। সিনান ছোট ছোট করে চাইলে সুরেলা চোরা চোখে হাসে। সিনান সালেহর বোনকে বসতে ইশারা করে পাশে কুদ্দুস চাচা চায়ের দোকানে গিয়ে মালাই চা বানাতে বলে। সুরেলা লাল টুলে বসে, ব্যাগটা কোলের মাঝে নিয়ে সফির সাথে সাথে গল্প মেতে ওঠে। কোনা চোখে রাস্তায় দাঁড়িয়ে থাকা জিপ গাড়ির স্টিয়ারিংয়ে বিদ্যমান বলিষ্ঠ বাহু জোড়ার মালিককে দেখে নেয়। ওই তো কেমন শকুনের নজরে তাকিয়ে আছে, যেন সে কোনো মুসলিম। সুরেলা ভাবে নুপুর জোড়া ফিরিয়ে দিবে এক্ষুনি। পরে ভাবে ভাই দেখলে এই নিয়ে অনেক কথা হবে, তবে এই ঝামেলা সে বাড়িও নিয়ে যেতে চায় না। মা দেখলে তো তার গর্দান যাবে নিশ্চিত। সে সাফিকে ইশারায় নওরিজ মাহবুবকে দেখে। সাফি হেসে নওরিজের দিকে তাকিয়ে বলে, রিজ ভাই গাড়ি স্টার্ট নেয় না, ধাক্কা দিমু? নওরিজ শক্ত মুখে তাকায়, শুধু কিছু বলে না। গাড়িয়ে চালিয়ে চলে যায় দুরুম দাম। তার গাড়ির গ্যাং গ্যাং শব্দেও কালো ধোঁয়ায় সুরেলা মুখ বাঁকিয়ে বলে, বড় লোকের রং ঢং দেখলেই মনে হয় কানের নিচে লাগাই একটা শালা লুচ্চা কোথাকার। সফি হেসে উঠে তার কথায়, সুরাপা, রিজ ভাই শুনলে তোমার জুতামালা পরাইয়া পুরো এলাকা ঘুরাইব, তার উপর এই গলায় কলসি বাইন্দা নদীতে ফালাইব। হ্যার তো চিনো না? সুরেলা সফির মাথায় গাঁটটি মেরে বলে, হ্যারে ভালো কইরাই চিনি, অহংকার চুইয়া চুইয়া পড়ে হের গতর দিয়া। সেইবার নির্বাচনের সময় আমাগর বাইত্যা গেছিল না আব্বার লগে, মা তো পারে না জামাই আদর করে, আমার শখের মোরগ জবাই দিছিল হের লাইগা। রান্না বান্না কইরা এত সাধলো, বান্দারে মানাইতে পারে নাই, এক গ্লাস পানি অবধি খায় নাই। আমরা গরিব বইলা কি পয়সা গেছি? তুই বল সফি। রিজ ভাই খুঁতখুঁতে মানুষ আপা, একটু আগেই তো চা চাইলো, দিলাম, নাক ছিটকায়া খাইব না। সবসময় কেমন ফিটফাট হইয়া তাকে দেখো না? বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুজনে ঘোর সমালোচনায় লিপ্ত হয়। নওরিজ মাহমুদ নামক লোকটার দোষগুণ বের করতে করতে একবারে সাবান ছাড়া ধোপাগিরি করে বেড়ায়। তাদের সমালোচনার দাড়ি বসাতে হয় সিনানের আগমনে। সিনান সালেহর হাতে মালাই চা আর এক কাপ সরেলার দিকে বাড়িয়ে একটা টোস্টের প্যাকেট রাখে ব্যাগের উপর। সরেলা খুশি মনে নেকাব মাথার উপর দিয়ে তুলে নেয়। টোস্টের প্যাকেট হাত দাঁত দিয়ে ছিঁড়ে দুটো সাফির হাতে ধরিয়ে দিয়ে একটা চায়ের কাপে ডুবিয়ে মুখে পুরে আর গোটা কয়েক টোস্ট ভাইয়ের দিকে বাড়ায়। সিনান গম্ভীর মুখে নাসূচক মাথা নাড়ায়। ব্যাগে ভরে নিয়ে, মায়েরে দিস কয়ডা, আর কিসের দরকার তোর, গ্যারেজে আসতে মানা করেছি না? দিমুনে, আর তুমি রাইতে কইছিলা অঙ্ক প্রাইভেটের বেতন দিবা সকালে, কিন্তু তোমারে না পাইলামই না। মাস শেষ হইছে, স্যার তাগাদা দিল তো, আজ বিকালে যাইমু, তাই তোমার কাছে নিতে আইলাম। সুরেলা গড় গড় করে বলে আবারও চায়ের কাপে ঠোঁট ছোঁয়া দেয়। খিটখিটে মেজাজে সিনান সালেহর মেজাজ বিগড়ে যেতে সময় নেয় না। টাকার জন্য এসেছেন উনি, যেন সে টাকার গাছ লাগিয়েছে যে যখন চাইবে দিতে হবে। সে খ্যাক করে বলে উঠল, আমি কি টাকা কামানোর মেশিন নাকি, যখন তখন হুকুম চালাবি, পারমু না টাকা দিবার। সরেলার মুখটা চুপসে যায়, মুখখানা খাবার গলায় আটকে গেল যেন। সিনানের তাতে ভ্রুক্ষেপ নেই। সে ভাবে এবার বেতন দিয়া সরেলাকে মানা করে দেবে প্রাইভেট না পড়ার জন্য। মেয়ে মানুষে তো পড়ে কি করবে, বাবা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাছাড়াও এমন না যে সুর খুব মেধাবী ছাত্রী, টেনে টুনে 5টা আনার মতো, তার জন্য এত খরচ মানেই হয় না। মাসে মাসে 150 টাকা করে দিতে হয়, কম নাকি সেটার? তার উপর স্কুলের বেতন সহ আরও কত খরচ। কেন এত এসএসসি দিক সেই পাত্রস্থ করবে। সরেলা আটকে থাকা খাবার গলৎকরণ করে।
এক চুমুকে উষুম গরম চা গিলে নেয়। টোস্টের প্যাকেট ব্যাগে ভরে হাসি মুখে বাড়ির দিকে যায়। কষ্ট কইরা এই মাসের বেতনটা দিও, পরের মাস থেকে আর যামু না, বাইতে চেষ্টা করমু। অহন আমি বাড়ি যাই। মা বাণী চিন্তা করেছে। খিটখিটে মেজাজে সিনান মুখ করে দাঁড়িয়ে থাকে, শুধু কিছুই বলে না। শান্ত চোখে একবার বোনের মলিন মুখখানি দেখে স্থায়ী মুখ ফিরিয়ে নেয়। সুরেলা ক্ষণপল আশায় তার ভাইয়ের তাকে আটকিয়ে মাথায় হাত বুলিয়ে বলবে, এক থাপ্পড় দিয়ে দিব, প্রতিদিন পায়ে পিটে যাইবি। জিএসসির মতো আবারও 4 পয়েন্ট আনা চাই। কিন্তু আর আশায় গুলোবলি দিয়ে সিনান সালেহ কিছুই বলে না। এক অভিমানী কিশোর রাগে ক্ষোভে হনহনিয়ে চলে যায় গ্যারেজ থেকে। চোখ জোড়া চিকচিক করে নোনা জলে। আর সব মেয়েদের মতনই সেও পরিবারে বোঝা, বই আর কিছুই না। সরেলা চলে গেলে সিনান শফিকে হুকুম তালিম করলো সুরকে যেন বাড়িতে রেখে তবেই ফিরে। শফি এতক্ষণ চুপচাপ দুই ভাই বোনকে পরখ করছিল। সিন ভাইয়ের আদেশ পাওয়া মাত্রই যে আচ্ছা বলে ছুটে যায় সুরেলার পিছনে। পুকুর ধারে দাঁড়িয়ে একাধারে সিগারেট টানছে কিছু যুবকের দল। সাদা ধোয়া নাক মুখে উড়িয়ে কিছু বলে কয়েকজনকে হাসিতে লুটিয়ে পড়ে। তাদের কথা বলার ভঙ্গিমা যেন বিশ্রী হাসিগুলোকেও তেমন জঘন্যতম। রাস্তার পাশ দিয়ে যাওয়া কিছু বাচ্চা মেয়েদের দেখে তাদের বিশ্রী হাসি যেন বেড়ে যায়। ও টুনির মা, কাছে আসো না, উত্তরপাড়া মেলায় ইয়া চুড়ি কিনা দিমু বলেই বিশ্রী ইঙ্গিত করে। কয়েকশো গজ দূরে দাঁড়িয়ে নওরিজ মাহবুব বিরক্ত মুখে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখে। প্রায় সবগুলো কিশোর গ্যাংয়ের, কিন্তু 17 বছর 18 বছর হবে তাদের। 3 জন 23 বছর হয়তো বা। বড় 3 জনকে চেনে নওরিজ। একজন এত এলাকার মেম্বারের ছেলে সেলিম রাজা, অপর 2 জন ওর বন্ধু। ছেলেগুলো একবারেই উচ্ছনে যাওয়া পথে। সে গাড়ি থেকে ব্যানসন সিগারেট প্যাকেট বের করে, একটা সলকা ঠোঁটের মাঝে রেখে লাইটার বের করে পকেট থেকে সিগারেট জ্বালিয়ে মুখ টান দেয়। নাক মুখে ধোয়া ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ছেলেদের উপর। বেয়াদব উটকো ছেলেগুলো তাকে লক্ষ্য করে দেখিয়ে দেখিয়ে সিগারেট টানে আর উচ্চস্বরে হাসে। নরিজ ভ্রু কুঁচকে চায়। সে ইচ্ছে করেই পোষণ করে আরেকটু বাড়াবাড়ি করুক ওরা। সে গিয়ে গাল লাল করে আসবে। তার ইচ্ছে পূরণ হলো বোধ করি। সেলিম রাজা খারাপ ভাষায় গালি দেয়, যদিও সে স্পষ্ট শুনতে পায়নি, তবে ছেলেদের ঠোঁট নাড়ানো তো স্পষ্ট ইঙ্গিত করে। সে 2 আঙ্গুলের ভাঁজে সিগারেট সলকা নিয়ে এগিয়ে যায় ছেলেপেলেদের উদ্দেশ্যে। গমগমে সুরে প্রশ্ন করে, মাদার কাকে বললি? মাদার চোদ কাকে বললি? কে বললি? এক বাপের ছেলে হলে আবার বল, আমিও শুনি একটু। উপস্থিত ছোকরারা একটু হলেও ঘাবড়ে যায়। নওরিজ মাহবুবকে না চেনে। শান্ত মেজাজের তবে অতি ভয়ঙ্কর মানব। সেলিম রাজা সিগারেট শেষ টান দিয়ে তা মাটিতে ফেলে বলে, রিজ ভাই, আমরা নিজেরা কথা বলছিলাম, আপনারে কিছু বলি নাই। সাথে সাথেই শক্তপোক্ত হাতের শিকার হয়। সে হাতের থাবায় সেলিম রাজা কয়েক কদম পিছিয়ে যায়। চোখ বুজে শক্ত চোয়াল হাতে গালে রেখে মাথা নাড়ালো ঘন ঘন। দাঁত কপাটি পিষ্টে বের করে বলে, কাজটা ঠিক করলে না রিজ ভাই? নওরিজ অদর বাঁকিয়ে ক্ষীণ হেসে বলে, আচ্ছা ঠিক করিনি, এখন কি করবি তুই? সেলিম রাজা কিছু বলে না। একদলা থুতু ফেলে পা বাড়ায়। নওরিজ মাহবুব বলতে শুরু করে, আর একবার তোর নামে মেয়ে রিলেটেড কোনো অভিযোগ আমি পাই, তোরে কুত্তার মতো পিটাইয়া গ্রাম ছাড়া করব। ঘরে মা বোন নেই তোর? কোনো মেয়ে কি চোখ তুলে চাইলে চোখ দুটোই উপড়ে দিব। আর আজকে চরের কথা ভুলবি না নিশ্চয়ই? সেলিম রাজা অপমানে আর একদণ্ডি দাঁড়ায় না। সঙ্গপাঙ্গ নিয়ে প্রস্থান নেয় তৎক্ষণাৎ। নওরিজ পুড়ে যাওয়া সিগারেট সলকা ফেলে আবারও গাড়ির কাছে যায়। কাল মেয়েবাজিটা রূপসাকে পেছন থেকে বাজে মন্তব্য করেছিল। তাছাড়া গ্রামের অধিকাংশ মেয়ে জানোয়ারটার উত্তক্ত অতিষ্ঠ, তাই একটু বাজিয়ে নিল। আবার ধরলে কুচি কুচি করে ছাড়বে। আরেকটা সিগারেট ধরিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে রাস্তার
মাটির রাস্তার দিকে তাকায়। কাঙ্ক্ষিত রমণী দেখা মেলে না। আর কিছু পল অপেক্ষা করার পর তার দেখা না মেলায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিলে তৎক্ষণাৎ। গম্ভীর মুখে হাসির রামধনু রং ছড়ালো বুঝি। এই তো সুরেলা সালেহ। সে হাতের সিগারেট দিকে তাকায়। পানছে হয়ে এলি কিভাবে তুই? ছ্যা বলেই ছুলে ফেলে সলকা। লম্বা শ্বাস টেনে গলা উঠিয়ে ডাক আনে, এই সুর, শুনে যা, কখন থেকে অপেক্ষায় আছি। রাস্তায় একধারে নত মুখে হাঁটা সুরেলার কানে বাজে তার ডাক, তবে ফিরে তাকায় না নওরিজ নামক লোকটার দিকে। নত মাথায় ব্যাগ কাঁধে নিয়ে রাস্তার এক পাশ দিয়ে চলে যায় আপন মনে। তার পেছনে হেলে দুলে সফি হাঁটে। নওরিজের ডাক হাতে নাড়িয়ে সালাম দেয়। নওরিজ ভাবে সফির কারণ দাঁড়ায়নি। সে বড় বড় পা ফেলে নিজেই সুরেলার সামনে গিয়ে পথ আটকিয়ে দাঁড়ালো। শান্ত চোখে চেয়ে বলে, ফকিন্নি ঝি, কখন থেকে ডাকছি, কানে যাচ্ছে না? সুরেলা চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করার অপ্রাণ চেষ্টা করে। ফকিন্নি ঝি ডাকবার তার খুবই বাড়াবাড়ি রকমের অপছন্দ। তার দাদার মা নাকি কোন কালে পাগল হয়ে অন্যের দোরগড়ায় ভিক্ষা করে বেড়াতো। এই গ্রামের বুড়ো দামড়া কিছু লোক ফকিন্নি ঝি বলে ডাকে। সুরেলা নওরিজকে পাশের কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। নওরিজ আবারও বাধা হয়ে দাঁড়ায়। সুরেলা ক্ষিপ্ত সুরে খেকিয়ে ওঠে, এলা কেমন অসভ্যতামি রিজ ভাই? আপনি চেয়ারম্যানের পোলা, তাই আপনার কি কাদা না ছুড়লেও আমার দিকে গু ছুড়বো মারবো গ্রামবাসী। নওরিজ মাহবুব নাক ছিটকায়, যেন গু তার নাকে এসে ছিটকে লাগলো। সুরেলা বিরক্ত মুখে চায়। সফি নীরব হয়ে চতুর চোখে সবটা অবলক্ষণ করে। ওই তো রিজ ভাই কেমন করে সুর আপার পানে তাকিয়ে আছে। তার কিশোর মন অনেক কিছুই বোঝে নেয়। রিজ মাহবুব নাক ছিটকিয়ে গম গম আওয়াজে প্রত্যুকার করলো, কোথায় অসভ্যতামি? ফর গড সেক, আমার সামনে এইসব ছি মার্কা কথা বলবি না। সফি সুরেলা ড্যাব ড্যাব করে তাকায়। তার অর্ধেক কথা দুজনে মাথায় ঢোকেনি। ছাতি মার্কা, বালতি মার্কা, আরও কত মার্কা শুনেছে তারা, কিন্তু ছি মার্কা কখনোই শোনেনি। এটা আবার কেমন মার্কা ভাই? সফি খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, ছি মার্কা কথা আবার কি? গুড়ে কইছেন? গুড় আবার মার্কা আছে? কুত্তার ঘুম, মুরগির ঘুম, মানুষের ঘুম। এক থাপ্পড়ে কবরস্থানে পাঠিয়ে দিব। আহাম্মক। নাক মুখ বিকৃত করে গম গমে সুরে ধমক দেয় নওরিজ মাহবুব। গা তার গুলিয়ে উঠে ক্ষণে ক্ষণে। সফি যেন আরও মজা পেল। গাল বাড়িয়ে বলে, আরেকটু জোরে মাইরা আমাগরের বাড়ি পাঠাইয়ে দেন, আটবার মন চায় না। শরীরা খিলখিল করে হেসে ওঠে। নওরিজ মাহমুর বদনখানা দেখার মতো হয়েছে। সফি সুরেলার সাথে সুর মিলালো। নওরিজ মাহবুব ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। সুরেলা বেঞ্চি কেটে সফির এক হাত ধরে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু সফি হাঁটে না। সে পিছনে চাইতেই নজর আসে সফির অপর হাতে বলিষ্ঠ মুঠোয় আটকে আছে। সফি অসহায় চোখে তাকায় নওরিজের দিকে। সে তো সিদে সাদা মনে মজা করলো, এখন তাকে আছড় মেরে পুকুরে না চুবিয়ে মারে। সে আমতা আমতা করে বলে, ও রিজ ভাই, কিছু কইবেন? সুর আপার বাইতে দিয়ে আসি, চাচি চিন্তা করতেছে মনে হয়। আমি দিয়ে আসবো সুরকে, তুই ভালোই ভালোই কেটে পড়, নইলে এক চর দিয়া দুনিয়া ভুলে রাস্তা ঘাটে ঘুরিয়ে বেড়াবি। সফির মুখখানা চুপসে যায় নওরিজ মাহবুবের ধমকে। তবে সুর আপাকে সে রিজ ভাইয়ের সাথে একা মোটেই ছাড়বে না। পরপুরুষের সাথে ঘরের মেয়েকে পাঠিয়ে দিবে নাকি? সে হঠাৎ বড়দের মতো করে বলে উঠল, রিজ ভাই, সে আপন মারেন আর যাই করেন, সুর আপারে আমি বাইতে রাইখা আসমু। আমার বড় বোনের লাহান ও। সুরেলা হৃদয়খানি ভালো লাগার আবেশে ভরে যায়। রক্তের সম্পর্ক নেই তো তাদের মধ্যে, প্রতিবেশী তারা। তাতেই ছেলেটা কত দায়িত্ববোধ দেখালো। এই বেইমানির যোগে যে দেখায় এতটা সুযোগ, সোহাগ। সুরেলা সফিকে টেনে নওরিজের উদ্দেশ্যে বলে, রিজ ভাই, আপনি ভাবলেন কেমনে যে আমি আপনার লগে যামু? সফিরে ছাড়েন কইতাছি। এই সফির দিকে টানাটানি লেগে যায়। সফি ভোতা মুখে একবার এদিকেও আরেকবার ওইদিকে। নওরিজ সফির নিজের হাত দাঁড় করায়, কাঁধ চাপড়ে গম্ভীর সুরে আওড়ায়। সুর বড় বোনের মতো,
আপা ডাকিস তাই তো? হ, আমার বড় আপা লাগে। ভালো, তোর বড় আপার বরকে কি বলে ডাকবি? দুলাভাই। নরিচে গম্ভীর মুখশ্রী পরিবর্তন হয় নিমেষেই। বড় চোখে নেকাবে মুড়ে থাকা মানবী দেখতে ভুলে না। ওই তো ইন্দ্রজালে টানা ক্লান্তিমান হরণীর নয়ন যুগলের তেজীয় শাহনী নজর কাড়া। সে পকেট থেকে মানিব্যাগ বের করে 100 টাকা কচকচে নোটটা শফির পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, সম্বোধনে খুশি হলাম। মানে মানে কেটে পড় জলদি। এদিক ওদিক ঘুরে একটু পরেই যাস গ্যারেজে। আর ওই খিটখিটে মেজাজের সিনানের কানে গেলে 13টার খবর দেখিয়ে দিব। যা। শফি প্রথমে হাবলার মতো মাথা নাড়ালেও পরবর্তীতে বোকা মনটা বুঝতে পেরে লাজুক হাসল। মাথা চুলকিয়ে সরলার দিকে তাকিয়ে বলে, সুরপা আমি গেলাম, দুলাভাইয়ে আমার ভারী পছন্দ হইছে। বলেই দৌড়ে ছুটে যায়। সুরেলা দাঁত কিরমির করে। একটু আগে না খুব দায়িত্ববোধ দেখাচ্ছিল, এখন পকেটে কচকচে নোট আসতেই দায়িত্ব থেকে সরে গেল। পিঠের চামড়া তুলে লবণ লাগাবে সুরেলা। ওই ফকিন্নিচি, হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা গাড়িতে ওঠ। সরেলা স্বয়ং ব্যাগ হাতে নূপুর জোড়া বের করে বাড়িয়ে দেয় সম্মুখে দণ্ডায়মান মানবের দিকে। শান্ত দূর বোধ বালিকার মতো আওড়ায়, রিজ ভাই, ফকিন্নিঝি ডাকবেন না। আর মাফ করবেন, আমি আপনার সাথে যাব না, আর এইটাও নিতে পারবো না। ধরেন। নরিজ মাহমুদ ভ্রু কুঁচকে যায়। বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয় নূপুর জোড়া দেখে বলে, সেদিন আমি দিছিলাম তুই নিছিলি? তাহলে আমি দিব কেন? আর সবচেয়ে বড় কথা, আমি পুরুষ মানুষ নূপুর পায়ে পরবো নাকি? তুই একটা বউ হইলে তো তাকে পড়াবো। কথা পেঁচাবেন না। বউ নাই যখন বিয়া করে বউরে পড়ায়েন শখ কইরা। রূপসার ফর্সা পায়ে খুব মানাইব। নরিচ প্রশ্নসূচক চোখে ভ্রু কুঁচকে চায়। নূপুর জোড়া নেয় না। সরেলার এত ধৈর্য নেই। সে নূপুর জোড়া ছুঁড়ে ফেলে হনহনিয়ে চলে যায় নিজ রাস্তায়। নরিজের গম্ভীর মুখে অদল শক্ত দেখায়, দাঁতে দাঁত পিষে অপমান গিলে নিয়ে বালিতে গড়াগড়ি খাওয়ার নূপুর জোড়া তুলে পকেটে পুরে গাড়ি স্টার্ট দেয়। দুধ চড়ায় বাঁশের তৈরি মাচার বসে কতগুলো চোখ এতক্ষণ তাদেরই লক্ষ্য করছিল। সেটা অভিজ্ঞ নওরাজ মাহবুবের অগোচরেই রয়ে যায়।